নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি অবরোধ নিশীথ। লেখনীতে রয়েছেন তেজস্মিতা মর্তুজা। পর্ব 70-70-এর বর্ধিতাংশ। হামজা শরীরের চামড়ার নিচে রক্ত জমাটবদ্ধ হয়ে গেছে। নিচের পাটির একটা দাঁত নড়ে গেছে। মাড়ি থেকে রক্ত বের হওয়ার ফলে গাল নোনতা লাগছিল। সকাল 8টায় বৈঠক বসলো। হামজাকে বড় হুজুর জিজ্ঞাসা করলেন, যদি তুমি বলতে না পারো কেন এসেছো এত রাতে মাদ্রাসার ভেতরে, কঠোর শাস্তি পাবে। হামজা ভীতু স্বরে বলল, আমি বলবো, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। মানে? বিশ্বাস কেন করবো না? আমি সত্যি বললে বিশ্বাস হবে না আপনাদের। কেন? হামজা চুপ করে রইল। এতে উপস্থিত জনতার ভেতরে কৌতূহল মাত্রা ছড়ালো। উত্তেজিত হয়ে উঠল তারা। জয় ভ্রুকুচকে হামজার বোঝার চেষ্টা করতে কিন্তু পারল না। বলো দেখি, বলো, কেন ঢুকেছো এত রাতে এইভাবে? হামজা অনড়ভঙ্গিতে সেলিমের দিকে ইশারা করে বলল, উনি আমারে আসতে বলেছিল। সেলিম আকাশ থেকে পড়ল। তেরে এসে গলা চেপে ধরল হামজার। হামজা মিছিমিছি কেসে উঠল করুণভাবে। সবাই জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে অবিশ্বাসী স্বরে বলল, এই ছেলে, বুঝে বলতেছ তো কি বলতেছ? জানো ও কে? অবুঝের মতো করে বলল হামজা। কে? ও মেজ সৈয়দ সাহেবের শালা, ধার্মিক মানুষ। তুমি তারে আজে বাজে কথা বললে আবার মার খাবা। বুঝে শুনে কথা কও। হামজা ভীতু নজরে দু একবার মাথা তুলে সেলিমকে দেখল। ভাবটা এমন যেন সে সেলিমকে ভীষণ ভয় পাচ্ছে। কথা বলতে পারছে না ভয়ে। সেলিম ছটফট করছিল। বড় হুজুর অভয় দিলেন। যাই হোক, বল, কেন আইসো এহেনে? তোমারে কইতেই হবে। জয়ের সাথে দেখা করবার জন্য? হ্যাঁ। না। কি বলতেছো? মানে হ্যাঁ, এইটাও একটা কারণ, কিন্তু আরেকটা কারণ আছে। কি সেটা? আবারও ভয় ফুটে উঠল হামজার মুখে। সে ভীতু নজর তুলে সেলিমকে দেখবার চেষ্টা করলো, আর আতঙ্কিত চোখে নত করল সেটি। সেলিম ডাকে দিশাহারা হয়ে তেড়ে এলো আবারও। খচ্চরের বাচ্চা, ইবলিশ, কি বলতে চেয়েছিস? মিথ্যা কথা কইলে জবানটাই না ছিঁড়া আনমু। হারামির বাচ্চা, আল্লাহর গজব পড়ব তোর ওপর। সবাই সেলিমের আচরণে ভ্রুকুটি করল। তার আচরণ আর হামজার কথার অঙ্গভঙ্গি অনুযায়ী আসলেই তাকে সন্দেহজনক লাগছিল। হামজা ভয়ে আরও সিটিয়ে গেল। সবাই এবার তেরছা নজরে একবার সেলিমের ফারুকের দিকে চেয়ে হামজাকে পুরোদমে অভয় দিল। বড় হুজুর বললেন, তুমি বলো বাবা। সেলিম, খবরদার, আর কিন্তু লাফালাফি করবা না। ওরে কথা কইতে দাও। ও কি অবশ্য আচরণ, এরে অভদ্র আচরণ কেন করতেছ? ওরে কথা বলতে দিচ্ছ না কেন? সেলিম দিশেহারা হয়ে উঠল। বিশ্বাস করেন হুজুর, ওই ইবলিশের বাচ্চা মিথ্যা কথা বলতেছে। আমি ওরে আজকের আগে ক্ষুধার কসম দেখি নাই। সেলিম, ও এখনই কিছু বলেইনি, তুমি নিজে বেশি বেশি করতেছো। তাহলে কি ধরেই নেব ও সত্যি কথা বলছে? সত্য মিথ্যা যাচাই আপনারাই করবেন। তার আগে তুমি শান্ত হয়ে থাকো। সেলিম থমকে গেল। বড় হুজুর হামজাকে বললেন, তুমি বলো। হামজা আবারও ভয়ে ভয়ে তাকালো সেলিমের দিকে। বড় হুজুর এবার একটা ধমক দিলেন। বললাম না কিছু করবে না তোমার, ভয় নেই কোনো। যা সত্যি নির্ভয় বলো, আমি আছি না। হামজা ততক্ষণে সফল পুরো উপস্থিতি জনতাকে কাবু করে ফেলতে। আবার সে বলল, মাদ্রাসায় আগুন দেওয়ার জন্য বলেছিল আমায়। বলেছিল রাতে যেন আসি আমি। এবার আর সেলিমকে ঢোকানো গেল না। উড়ে এসে এক ঘুষি মারল হামজার চোয়ালে। ব্যথা ঠিকই পেল হামজা, মারি থেতলে গেল। কিন্তু তার কিশোরী শরীরটা পড়ে যাবার কথা না। কিন্তু হামজা খুবই অসহায় ভঙ্গিতে ইচ্ছাকৃতভাবে মাটিতে পড়ে মৃদু হাতনাদ করে উঠল। উপস্থিত জনতা এবার পুরোদমে সেলিমের হাতছাড়া হলো। ক্ষুদ্র চোখে বড় হুজুর সাহেব একবার সেলিমকে দেখে হামজাকে নিজের হাতে তুলে বসিয়ে দ্বিগুণ উৎসাহ ও উত্তেজনার সাথে তাড়া দিলেন। বলো তো বাবা, কি বলতেছিলি? সেলিম মাদ্রাসায় আগুন দিতে চায়? কিন্তু কেন? মিথ্যা বলা মহাপাপ, গোনা। তুমি মিথ্যা কথা বলতেছো না তো? তোমার কেমন চেনে সেলিম? মানে বুঝাইয়া বলো তো। আমি সত্যি বলতে, আপনারা আমায় মারবেন না তো আবার? এমন করুণ করে বলল হামজা। সবাই অনুশোচনায় ফেটে বলল, একটা 15 বছরের কিশোরকে তারা কি নিষ্ঠুরভাবে মেরেছে। সব না শুনে বড় হুজুর বললেন, আমি তখন ছিলাম না, এখন আছি। তোমার কোনো ভয় নেই, যা সত্যি সব বলবে। সত্যি বললে মারবে কেন? যেটা যত তিতাই হোক না কেন, আর মারবে না। আমি থাকলে তখনও সেই জাহিলগুলো তোমার গায়ে হাত তোলার সুযোগ পেত না। এদের মধ্যে ধার্মিক কোনো চেতনাই নেই, সবগুলো জানোয়ার হয়ে গেছে। বলো তুমি। হামজা সুন্দর একটা গল্প বলল। প্রথম কথাটা একটু ইতস্তত করে বলল, আমি বড় ভাইদের কাছে
থাকি। সবাই বুঝলো বড় ভাই কারা। হামজা সেলিমকে নির্দেশ করে বলল, তো উনি ওইখানে যাতায়াত করে। সবাই চোখে বিস্ফোরিত হয়ে সেলিমের বিশ্বাসঘাতকতায়। সেলিম এবার আর সে হামজাকে আঘাত করার সুযোগ পেল না। দুজন যুবক চেপে ধরল সেলিমকে। হামজা বলল, ওইখান থেকে আমি তার কাছে জানতে পারি জয় মানে আমার ফুফাতো ভাই এখানে থাকে। আমি খালি ওনার কাছে জয়ের সাথে দেখা করানোর কথা বলেছিলাম। এরপরে উনি শর্ত দিলেন আমি যাতে ওনারা হেল্প করি। সবাই বুঝে আবার জিজ্ঞাসা করলো, কি স্যার হেল্প? হামজা একটু লজ্জিত ভঙ্গিতে ইতস্তত করে বলল, মাদ্রাসায় আঙ্গুর দিতে। চারপাশে নীরব হয়ে উঠল। সেলিম চেঁচিয়ে যাচ্ছে। হামজার চোখে মুখে তীব্র ভয় ও লজ্জা। সেলিমের চাচানো কাউকে স্পর্শ করলো না। তাদের চোখের সামনে ভাসছে একটু আগে হামজার সাথে করা সেলিমের আচরণ। অবিশ্বাসের জায়গা রাখেনি হামজা। সবাই যেন বুঝেও অবুঝ হলো। জিজ্ঞাসা করলো, কিন্তু কেন মাদ্রাসায় আগুন দিতে চান? আমিও জিজ্ঞেছিলাম, কিন্তু বলে নাই আমারে, শুধু বলছে দরকার। সেলিম পাগল ষাঁড়ের মতো গর্জন করছিল। কিন্তু ততক্ষণে সবাই সব মিলিয়ে ফেলেছে। সেলিমের সাথে মাদ্রাসার সবার এক প্রকার দ্বন্দ্বই অবশ্যই আছে। যে মাদ্রাসার পূজারি বাবর মুরিদ, তার সাথে প্রতিটা হুজুরি ও সংগঠনের ছেলেদের কর্তাত্তর্কি বিরোধের সম্পর্ক। সেলিম তাতে খুব উৎসাহী। যেচে পড়ে মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে তসবিহ জপতে জপতে আবার গুনগান ও তর্কে জড়ানো তার স্বভাব। সবাই শুধু তাকে অনিচ্ছাকৃত সহ্য করে মেজ সৈয়দের শালা বলে। তার গলায় তাবিজ, হাতের বালা, আংটি কারোর চোখে ভালো দেখায় না। সবাই এড়িয়ে চলতে চাইতাম, কিন্তু সেলিমের সেথায় গায়ে লাগলো না। সে 3 বেলা ঘুরঘুর করে মাদ্রাসা প্রাঙ্গণে। এবং হামজার বলা বড়ভাবের সাথে লেজওয়ানের ব্যাপারটা বিশ্বাসযোগ্য হলো। কারণ সেলিমের কাছে মাদ্রাসার কার্যক্রম বিরোধী কর্মকাণ্ড, এটা সবাই জানে। আজ আরও জানলো হামজার বদৌলতে। সে জামায়াত বিরোধীদের দোসর। হামজার কাছে ক্ষমা চাইলেন বড় হুজুর। সেলিমকে সংগঠনের ছেলেরা ধরে নিয়ে করতে কি করবে জানা গেল না। কিন্তু বড় হুজুর ঘৃণা ভরে অন্যদিকে মুখ ফিরিয়ে আঙুলে ইশারা করে তেড়ে দিলেন সেলিমকে। এক বিন্দু সাফাই গাইবার সুযোগ পেল না সেলিম। সেই সাফাই গাইবার জন্য ওইখানে থাকলে বড় হুজুরকে টেইপে যুবকেরা সেলিমের হাল বেহাল করে ছাড়ত। তার প্রায় সপ্তাহখানেক পর দেশপ্রেমিক গোষ্ঠীর সাহায্য নিতে মাঝরাতে মাদ্রাসার একাংশে আগুন দিল হামজা। তার এখানে সক্রিয় ভূমিকা ছিল না। সে জয়কে উদ্ধার করতে এসেছে, কিন্তু ছাত্র আহতের ঘটনা এড়ালো না। যুদ্ধাপরাধীদের শাস্তি এভাবেই হওয়া উচিত বটে, হয়ও এভাবেই। সবাই যখন ছত্রভঙ্গ আকস্মিক হামলায়, তার মাঝে হামজা জয়কে নিয়ে জঙ্গল সীমানায় পার হলো। কিন্তু রাতের বেশিক্ষণ নেই। পায়ে হেঁটে হাকিমপুর পার হওয়া অসম্ভব। অন্ধকার থাকতে থাকতে হামজা নিজের ওপর অগ্নিকাণ্ডের দায় নেবে না। তাই বড় ভাইদের বাহাদুরের খেতাব উঠে থাক। জয় সেদিন নির্দ্বিধায় প্রস্তুতি করেছিল হামজার খাতিরে জীবনটা উৎসর্গ করতে। 3 বছরের অমানসিক কারাবন্দির অবস্থা, এতিম, অসহায়তা এবং আপনজনহীন তাকে মুক্তির অগ্রদূত হামজা জয়ের ছোট্ট কঠোর বুকটার গোটাটা দখল করে নিল। 2 দিন পালায়নরত অবস্থায় আড়ালে চলে চলে দুজন শেষমেশ ঘোড়াহাট আমির বাড়িতে পৌঁছালো। আমির বাড়ি ততদিন মালিকানাহীন বেওয়ারির সম্পত্তি। অঞ্চলে সবাই জানে গোটা আমির পরিবার মিটে গেছে। জয়নাল আমির ফেরারি আসামি। তার আর ভিটেতে ফেরার প্রশ্ন ওঠে না। জয়কে ঠেলেও আমির বাড়িতে ভেতরে ঢোকানোর পারছিল না হামজা। হামজা বুঝত জয়ের মস্তিষ্কটা আতঙ্কেভাবে আহত। 3 বছর আগে এই বাড়িতে সেই অবরোধ নিষেধের প্রভাবে। গোড়াহাট থেকে বাঁশেরহাট নেহাত কম পথ নয়। তাদের কাছে পয়সা নেই, হেঁটেও চলতে হবে। পথে খিদের জ্বালায় জয়ের হাঁটু ভেঙে আসতে চায়। হামজা এক কাজ করলো, গায়ের মলিন ফতোয়াটা খুলে খালি গা করে ফতোয়ার মুখে বেঁধে লোকালয়ে গেল। বাজারের শেষ এক জীর্ণ হোটেলের 2টো পরোটা খাবলা নিয়ে দৌড়ে এলো। বুড়ো মালিক 2টো পরোটার জন্য রোদের ভেতরে খুব বেশি দূর ছুটল না। 2 কিশোরের পেছনে কয়েকটা গড়ি দিয়ে ফিরে চলে গেল। কিন্তু হুড়মুড়িয়ে দৌড়ে আসার সময় হাতে একটা পরোটা পড়ে গেল। কিন্তু তা তুলে দৌড়ানোর সময় নেই। বাকিটা জয় দিয়ে হামজাকে বলল, খা। তুমি? জয় অর্ধেক ছিঁড়ে দেয়। একটা ধমক মারল হামজা। ভালো মানুষ সাজতে আসবি না জয়, খা চুপচাপ। একটা পরোটাতে 2 দিনের খিদে মেটে না, আর তো অর্ধেক, পেট জ্বলবে, খা তুই। জয় ঘাড় ঘুরিয়ে গভীর চোখে তাকায়। তুমিও তো না খাওয়া হামজা ভাই। হামজা বলল, আমি রোজা রাখছি। জয়ের মনে পড়ল মুস্তাকিন কয়দিন যাবৎ সারাদিন কিচ্ছু খাচ্ছিল না। সন্ধ্যার পর খেত।
জয় একা সকাল দুপুরে খাবার খেত চাইতো বলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করতো। সবু সে খেয়েছে, ক্ষুধা পেলে খেতে হবে, জোর করে হলেও। চুপ থাকলে কেউ তাকে খেতে দেয় না, ছিনিয়ে নিয়ে সব পাওয়া যায়। আজও হামজা তা প্রমাণ করেছে। হাতের পরোটাটা সে কথাই বলছে, কিন্তু জয় সেদিন না বুঝলেও পরে আরেকটা কথা বুঝেছিল। দুদিন এভাবে না খেয়ে রোজা হয় না, সেহেরি ইফতারি কিছু নেই। তবু হামজা কেন যে সেদিন রোজা রেখেছিল, এই জটিল রহস্যজনক হামজার এসব রহস্যজনক ঋণ জয় চুকাবে কি দিয়ে? আছে একটা উপায়, নিজেকে দিয়ে। হামজা যা বলে, যা সে করে, সবটা বিনা দ্বিধায় মেনে নিতে। হামজা জয়কে স্কুলে ভর্তি করলো। জয় ক্লাস 3-তে পড়ার সময় তার জীবন ঘড়ির আবর্তনের দিকে বলছিল। জয় হামজা 6-এ ভর্তি করলো। জয়ের নাদুস নুদুস অভিজাত চেহারাখানা আছে জীর্ণ, রোদে পড়া, মার খেয়ে জখম হওয়া, অযত্নের ছাই। শাল কাঠের ডাইনিং টেবিলে বসে নবাবী খানাপিনা সারা। জয় আজ দিব্যি শুকনো মরিচ মাখা ও লবণ দিয়ে ক্রিস্টেলের থালায় গপাগপ এক থালা ভাত খেয়ে উঠতে পারে। হামজার সাধ্য অল্প, চাঁদাবাজিতে ভাইদের সঙ্গ দিলে একটু জোটে, কিন্তু রোজার যাওয়ার সৌভাগ্য মেলে না তার। তার মতো পুচকেকে বড় ভাইদের দরকার পড়ে না। হুমায়ুন জয়কে নিয়ে বড়তর তীর্থষ্ট হয়ে গেছে, বিরক্ত। শাহানা পালে জয়কে মেরে ফেলে কোনো এক রাতে, কিন্তু হামজা মাকে খুব কার্যকর একটা আগ্রহ দিল। জয় আমিনের বাড়ির সম্পত্তি একমাত্র হকদার, রক্ত মুছে যায় না। আজ না হোক আগামীতে এই সম্পত্তি জয়ের হবে, সোজাভাবে না হোক। হামজা যে বাঁকা পথে পাপ রেখেছে, সেই পথে জমির দখলদারি পরিচয়ের ঘটনা। সম্পত্তি জয়ের আর জয় ওদের, ইজ ইকুয়াল টু সম্পত্তি তাদের। হামজার চোখ খুলে গেল। জয় খুব বেশি না হলেও তুলনামূলক কদর পেতে থাকলো, কিন্তু অর্ধাভাবে সোনার ডিম দেওয়া হাঁসের যত্ন ঠিকমতো করার উপায় নেই, নিজেদেরই পেট চলে না। জয় একবার জিজ্ঞাসা করলো, তুমি রিক্স নিয়ে আমার বাঁচাইলা কেন? তোর মায়ের বহুত আবদার আছে আমার ওপর, শুধু এই জন্যই? আর কি শুনতে চাস? জয় কথা বলো না। হামজা হাসলো। কি শুনতে চাস? যে আমি তোকে খুব ভালোবাসি, এই জন্য ওই নরক থেকে উদ্ধার করেছি তোকে। জয় কথা বলো না। শোন জয়, তোর কেউ নেই, আমিও না। কি বললাম বলতো? আমার কেউ নেই। তোর কোথাও কে নেই। তুমিও নেই। হ্যাঁ, নিজেকে ভুললেও এটা বলবি না, তোর কেউ আছে, তুই একা। কিন্তু কিন্তু তোকে বাঁচতে হবে। কিভাবে তা ঠিক তুই করবি। কি করে কি করবি তা ঠিকও তুই করবি। চলার পথে শুধু জানিস তোকে বাঁচতে হবে, এবং ভালোভাবে রাজার হালে বাঁচতে হবে। বাঁচার জন্য যা দরকার তা হাসিল করতে যা যা করতে হয়, তা ভেতরে সঞ্চয় করতে হবে। সেটা কি? হামজা জয়ের কানের কাছে মুখ এনে বলল, পাগলাটের জেদ, হৃদয়হীন হাসি আর ক্ষমতা অর্জনের নেশা। জয়ের মনে পড়ল বড় বাবা এসবই বলতো। তাকে আরেকটা কারণে এনেছি। জয় আগ্রহ ভরে তাকালো। হামজা বলল, আমার সঙ্গী দরকার ছিল। আমার তোকে দরকার ছিল জয়। কিসের সঙ্গী? কেমন সঙ্গী হামজা ভাই? হামজা কথা বলো না। জয়ের গায়ের গেঞ্জিটা খুলে নিয়ে বলল, চল আজ তোকে সাঁতার শেখাবো। পুকুরে নেমে জয়কে গোসল করিয়ে দিল হামজা। সাবান মাখিয়ে গা পরিষ্কার করে গোসল করিয়ে ঘষে ঘষে মাথাটা মুছে দিল। মাথা ভেজে থাকলে জ্বর আসবে। দুপুরে বাসায় ভাত নেই। জয়কে নিয়ে এক জায়গায় গেল। পথে হাঁটতে বলল, খিদে পেয়েছে তোর? খুব। চল, আচ্ছা যা খাবি মনে থাকবে। রেডি তো? দুজন হো হো করে হেসে উঠল। হামজা আজকাল প্রায় এমন সব ব্যবস্থা করে। কি যেন করে হামজা, জয় বুঝেও বোঝে না। হামজার এক বড় ভাই হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্র পলাশ আজগর। জয়কে অনেকক্ষণ পরখ করে দেখেছিল পলাশ। সেদিন জয় প্রথম দেখলো পলাশকে। পলাশ ওদেরকে দুপুরের ভুড়িভোজ করালো। দুদিন পর হিলি বন্দর দিয়ে পলাশের মাল এসেছে বিদেশ থেকে। হামজাকে পলাশের লোকেদের সাথে যেতে হবে। রাজন আজগরের বিলাস ব্যবস্থা। হামজা জয়কে সাথে নিল না। তার পরীক্ষা। ধমকে পড়তে বসিয়ে নিজে চলে গেল, এবং সেবার ফেরার পর হামজা ব্যাগ ভরে বাজার করে নিয়ে এলো। মাছ মাংস এসেছিল বাড়িতে। হামজা সফল হয়ে ফিরেছে। তাদেরকে পুলিশ ধরতে পারেনি। জয়কে বেরোতে দেয় না হামজা বাড়ি থেকে খুব বেশি। সেলিম খ্যাপা সার। হামজা তার সাথে যা করেছে তাতে সে জয়কে কেটে কেটে খেলেও ক্ষুধা তার মিটবে না। হামজা নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। জয়ের প্রশিক্ষণ বাকি।
হামজা তা দিচ্ছে ধীরে ধীরে। একবার বাড়িতে একটা পুচকে এলো, তুলি চেয়ে 3-4 বছরের ছোট্ট। জয়ের রাগে গা জ্বলে ওঠে। তাদের দুটো ঘর, একটাতে মামা মামি থাকে, আরেকটাতে ছোট্ট চৌকি। সেটাই 3জন শোবার জায়গা হয় না। তাছাড়া হামজা দিনকে দিন আরও লম্বা ও তরতাজা হচ্ছে, পূর্ণ যুবক হয়ে উঠেছে। জয়ের কিশোর বয়স, তুলিও বড় হয়ে গেছে। ওর মাঝে আরেকটা পুচকে মেয়ে এসে জুটল। জয় বাড়ির পেছনে ডেকে নিয়ে গিয়ে ঝুঁটি দুটোকে চুল ধরে মোটা গুনে গুনে 15টা চিমটি কাটলো। হুমকি দিল, যদি না চলে যাস তাহলে তুলে এক আছাড় মেরে পেটে নাড়িভুটি বের করে আনবো। মার খেয়ে পুচকে মেয়েটা ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। বিপত্তি বাঁধল। মেয়েটা মামির বোনের মেয়ে। এত বিশ্রী করে গলা ফেটে কেউ কাঁদে? আবার কাদার শব্দ ধীরে ধীরে বাড়ছে। মুশকিলে পড়ল জয়। আবারও একটু মায়াও লাগছে। নরম গায়ে চিমটির আঘাত লাল টকটকে হয়ে নখ বসে গেছে। তার কাছে কিছু টাকা আছে। দৌড়ে গিয়ে দুটো হজমি টেস্টিলের পাতা, বড় ভাইদের আচার আর দুটো ললিপপ নিয়ে এলো হাত খুঁজে। এই চুপ কর, এই চিংড়ি চুপ। চিমটি তো মারছি, এখন কাঁদলেই কি চিমটি দাগ মিলে যাবে? নাকি আমি আর পরে মারবো না এমন বলছি? খা, চকলেট খা। তোর জন্যই আমার কত টাকা গচ্ছা গেল। এবার কাঁদলে পানিতে চুবিয়ে মারবো। মেয়েটা ভয়ে কাঁদছে, কিন্তু শব্দ করছে না। জয় ঠাস করে থাপ্পড় মেরে চলে গেল চকলেটগুলো কেড়ে নিয়ে। উঠোনের এক কোণে বসে সবগুলো খেলো চেটে পুটে। কিন্তু হামজা একটা অপ্রিয় কাজ করলো। সেই পুচকেটাকেও স্কুলে ভর্তি করে দিল এবং তাকে আর না নেওয়ার ভার জয়ের। সেই জয়ের স্কুলে পড়ে, সুতরাং জয়ের সাথেই যাবে আসবে। তুলি ঘাড়তারা, খিটখিটে, তার বান্ধবী এক পাল। তাদের সাথে নাচতে নাচতে সে স্কুলে চলে আসে। কিন্তু জয় পারলে পুচকেটাকে খেয়ে ফেলে। রাস্তা চলার সময় এত পকপক করে কান খায়। জয় ঠুসঠাস লাগিয়েও দেয়, একটু কাঁদে, আবার শুরু হয়ে যায়। মহা মুসিবত। পুচকের নাম তরুনিধি। এত বড় নাম কেউ রাখে? তাই তাকে সবাই ডাকে তরু। জয় জীবনে সপ্তাহে 4 দিন স্কুলে যায় না, বড় জোর 3 দিন। রোজ রোজ এক জায়গায় যাওয়াটা কোনো ভালো কথা না। মাঝে একটু গ্যাপ দিলে ভালোই লাগে। স্কুল থেকে ফেরার পথে বেশি লাফালাফি করে রাস্তার মাঝখানে যাওয়া। জয়ের পিঠের ওপর দুমদাম করে দুটো কিল মারলো, বকলো কয়েকটা। পথে খইওয়ালাকে পেল। তরু নাক টানছে আর বারবার তাকাচ্ছে খইয়ের দিকে। জয় তা লক্ষ্য করে ভ্রু কুঁচকাল। গভীর মুখে গিয়ে খই কিনে এনে হাতে ধরিয়ে দিল। তরু সব ভুলে গেছে। চোখ টোক হাতের পিঠে মুছে তাড়াহুড়ো করে খই খাচ্ছে। তা দেখে হাসি পেল জয়ের। তরু নাকটা টানতে টানতে খই খাওয়ার আর চোখে দেখল। পথটা সরু, পিচ উঠে গেছে সেখান থেকে। সে রাস্তায় গাড়ি চলাচল নেই প্রায়। সে রাস্তায় আচমকা কোত্থেকে যেন একটা পকপকে আওয়াজ তোলা ইয়ামাহা বাইক এসে তাদের ছুঁয়ে গেল। জয় এক লহমা তরুর হাতের কবজি ধরে নিজের পেছনে আড়াল করে মাটির ওপর ছুঁড়ে মারল। কিন্তু জয়কে বাইক ছিটকে ফেলে দিয়ে চলে গেল। জয়ের পাতলা দেহটা গিয়ে রাস্তার উপর পড়ে গেল। মাথাটা পেছনের শক্ত ইটের খোয়াতে লাগায় ঘাড় বেয়ে তরতর করে রক্ত বেরিয়ে পড়ল। বাইকটা পাশ দিয়ে একাংশ ধাক্কা মারতেই সক্ষম হয়েছে। জয় তৎক্ষণাৎ সচেতনতা নয়তো সেদিকে বাইকওয়ালার উদ্দেশ্যে সরল হতো না যেতে। জয় আসলো যখন ডাক্তার জখম হলেন। জয়ের আসল জখম ডাক্তার জানলেন। বাঁ পায়ের হাঁটুর অস্থিসন্ধি খুলে গেছে। আরও একটু হলে জোড়া লাগানোর উপায় হতো না। অথচ জয়ের বর্ণনার মতে তার কিছু হয়নি। সে অর্ধচেতন পড়ে রইল নিভু চোখে। মৃত্যু এসেছিল, জয়কে পরম যত্নে ছুঁয়ে গেল। এই তো জয় ঝাপসা চোখে আবার মৃত্যুকে স্পর্শ করতে পেল। অথচ মৃত্যু সেদিনও জয়ের সাথে ছলনা করে ছুঁয়ে পালালো, কিন্তু নিল না সঙ্গে। ব্যান্ডেজ করার আগে জয়ের পায়ে হাড়টি সোজা করতে যখন চাপ দেওয়া হলো, জয় গা শিউরে ওঠা স্বরে মা গো বলে চিৎকার করে ওঠে, গান হারিয়ে ফেলে। সেদিন সেই পুচকে মেয়ে কি কান্নাটাই না কেঁদেছিল, লুটিয়ে পড়া কান্না। তার নিজের হাঁটুর মাংস ছিলে গেছে। তার ব্যথা তরুর টের পাচ্ছিল না। চিৎকারটা জয়ের নয়, তার নিজের। বড় ভাই পেয়েছে মেয়েটাকে। কিশোর জয়ের শরীরটা প্রায় ব্যান্ডেজে মরে গেল। রাত এলো অসহনীয় যন্ত্রণা আর কাতর আর্তনাদে। সবার ঘুম হারাম, তবু সবাই ঘুমায়। কিন্তু পুচকেটাকে জয়ের সাথে রাত জাগে। জয় ধমকায়, তখনও টুকটাক মারেও, তবু বসে থাকে। ব্যথায় জয়ের শরীরে জ্বর আসে। তরু বিশাল টিনের বালতি নিয়ে একা পানি আনতে পারে না। ভয়ে ভয়ে গিয়ে হামজাকে ডাকে। হামজা পানির বালতি ভরে এনে দেয়। তরু সারা রাত জয়ের মাথায় পানি ঢালে। হামজা বসে বসে দেখে। হামজা আন্দাজ করছিল। এরপরে জয় একগাল হেসে জানালো, বাবরি চুল দেখেছি বাইকওয়ালা।
বেহুশ খাস লোক সে আমার হামজা ভাই, চিনতে ভুল হয় নাই, আল্লাহর বান্দা পড়ে গেছায় সেলিম ফারুকি। হামজা হাসলো। ধরবো একদিন ধরবো, সেদিন খুব ছটপটাবে পাখি। আজ ধরবো না। দড়ি মাছ না ছুঁই পানি, বাংলা বইয়ে পাবে এই প্রবাদ। জয় তাকিয়ে রইল। হামজা বলল, একটু শক্তিশালী না হলে ধরলে মনের খায়েশে মিটিয়ে নিতে পারবো না রে। আমার ফুপাটা অকারণে বলি হয়নি জয়, ওদেরকে ধরে একটু তৃপ্তি সহকারে গিলবো বলেই তো ফুফুর এত বড় বলিদান। কাউকে গিলে তৃপ্তি না পেলে মরাটা বৃথা। কারণ মারাটা বড় কথা না, মনের অপূর্ণ তৃপ্তি মেটানো হলো কথা। তুই অপেক্ষা কর জয়, যে এই যে তুই আরেকটু ব্যথা শুষলি, এতে ওর ব্যথার ভাগের সুদ আরেকটু বাড়ল। মন্ত্রপুতের মতো জয় বলল, কবে কবে খাবে? সেদিন সাপ মারবো, কিন্তু লাঠি মারবো না। পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে আসুক। সৈয়দ বাড়ির সাথে আমার দুশ্মনীর খবর সৈয়দ বাড়ি এতদিন তাড়াতাড়ি পাবে না। বহুত কিছু হারানোর পর আমাকে টের পাবে। তবু তুই আরেকটু অপেক্ষা কর, আর একটু। জয়নাল আমির ফেরানোর হয়েছে প্রায় 5 বছর। এর মাঝে জয় বহুবার বড় বাবাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পায়নি। কিন্তু কিছুদিন আগে সে জানতে পেরেছে বড় বাবার একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। জয়ের খুব হিংসে হলো। এখন কি বড় বাবার ভালোবাসা ভাগ হয়ে গেছে? এত বছর পরেও যদি বড় বাবার সাথে জয়ের দেখা হয়, বড় বাবা 15 বছরের কিশোর জয়কে চিনবে? আগের মতো বুকের সাথে চাপিয়ে ধরে নেবে? আচ্ছা, বড় বাবা নিজের সাথে ছেলেকে কি জয়ের মতোই ভালোবাসে? জয়ের ভেতরটা যে পুলকিত শিহরিত তিরতির করছে তা বুঝল না জয়। লোকে তাকে জারজ বলে, নির্বংশ লেজ কাটা বলে। জয় কবে বড় বাবাকে মুক্ত করে সবার সামনে দাঁড় করিয়ে বুকে হাত দিয়ে বলবে, আমির পরিবার নির্বংশ হয়নি, হবে না। দেখ জয়নাল আমিরকে, দেখ জয়নাল আমিরের পুত্র জিন্না আমিরকে, দেখ আমি জাবেদ আমিরের পুত্র জয় আমিরকে, এখনও জীবিত। আমির বংশের জ্বালতে থাকা কতটা দ্বীপ দেখতে চাস? দেখ, এখনও 3টে জীবিত। এসব ভেবে জয়ের ভেতরে বরাবরই বড় বাবার সেই ছোট্ট সন্তান, আমির বংশের বংশধর বাচ্চা জিন্নার জন্য তার বুকের কোথাও আলোড়ন ওঠে। জয় পাগল হয়ে উঠল বড় বাবাকে খুঁজতে, কিন্তু খুব সাবধানে। বড় বাবা ফেরার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তাকে ক্রসফায়ারের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সুযোগ পেল জয়। সেই সুযোগ রাজন আজকাল করে দিল। কারণ রাজন আজকালের দাদা বৃদ্ধ হবার পরও তার নামে মামলা, যুদ্ধে লুটপাট ইত্যাদির মামলা অসংখ্য। বাংলাদেশের গঠনের পর ত্রাস করে প্রথম প্রজন্মের সন্ত্রাস সে। 2002 সন অপারেশন ক্লিন হার্টের অ্যাক্টিভ পুরো দেশ। বাদ যাচ্ছে না সেনাবাহিনীর কবল থেকে একটি অপরাধীও। তাদের মারফতে জয়নাল আমিন পলাশের মতকে জয়ের সঙ্গে দেখা করবেন। জয় খাওয়া দাওয়া ছেড়ে দিল। তার বড় বাবাকে সে কম বেশি 8 বছর পরে দেখবে। কিন্তু ব্যাপারটা অন্যরকম ঘটল। পলাশ আজ করে দাদা বন্দী হলো, আর জয়নাল আমির ক্রস ফায়ার। সংবাদটা এমন সাবলীলভাবে জয়ের কানে এসেছিল। এবং আরেকটা সংবাদ খুব চমকপ্রদ ছিল। সেনাবাহিনীর প্যারাকমেডিয়ান ব্যাটারিয়াল সৈয়দ ফারহাদ মোহাম্মদ বাড়ির নিক্ষেপে গুলিতেই প্রাণ গেছে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল জয়নাল আমিরের। জয়ের বয়স তখন 15। সন 2002। জয়নাল আমিরের মৃত্যুর ঠিক 9 দিন পর জয় নিজের হাতে সৈয়দ ফারহাদ মোহাম্মদ বাড়ি সাহেবের খুন করে ফেলল। বুক ছিঁড়ে হাত ঢুকিয়ে হৃদয়যন্ত্র টেনে ছিঁড়ে এনেছিল। সেটাকে ছুরি দিয়ে কেটে কয়েক টুকরো করে মৃতদেহের পাশে রেখে এসেছিল। পর্বটা এখানে শেষ হয়ে আছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।